আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জাহাঙ্গীর আলম, লেকচারার ইন কেমিস্ট্রি, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তোমাদের সামনে এসেছি কেমিস্ট্রি হাউস এর পক্ষ থেকে। যারা কেমিস্ট্রি হাউসে এইমাত্র জয়েন করেছো সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব এবং আজকে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে লেটস সি। আয়নীকরণ শক্তি বা ইংলিশে যদি বলি আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পটেনশিয়াল বলতে কি বুঝো? অর্থাৎ আয়নীকরণ, সোজা কথা বলতেই বোঝা যাচ্ছে যে আয়নীকরণ মানে আয়ন তৈরি হচ্ছে এরকম কিছু, আসলে ঠিক তাই। এক মোল কোনো গ্যাসিয়াস পরমাণু থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তর 1 মোল পরিমাণ ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যেতে হলে যে পরিমাণ শক্তি বাইরে থেকে প্রয়োগ করতে হয় সেই পরিমাণ শক্তিকেই বলা হয় আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। ওকে, এখন কথা হলো যে এই অসীম দূরত্ব কি? অসীম দূরত্ব হচ্ছে এমন একটি দূরত্ব যে দূরত্বে ইলেকট্রনটিকে আমি নিয়ে গেলে ওই ইলেকট্রনের সাথে কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে তার সাথে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই থাকবে না। এই বিষয়গুলি আমি আরেকটু পরিষ্কার হবে যদি এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করি। একটু খেয়াল করো, যেমন সোডিয়াম, আমরা সবাই জানি সোডিয়াম। ওকে, সোডিয়াম অ্যাটমিক নাম্বার 11। ওকে, ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2 2s2 2p6 3s1। ওকে, তো এই সোডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আমাদের কি আছে? একটি ইলেকট্রন আছে। সর্ববহিষ্ঠ শক্তি স্তর এখানে কত? 3, প্রধান কোয়ান্টাম নাম্বার। এখানে একটি ইলেকট্রন আছে, তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের এই ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের কেন্দ্রে নিউক্লিয়াস, তার শক্তি আকর্ষণটা অবশ্যই কম থাকবে। ওকে, তাহলে এই ইলেকট্রনটাকে সরানো সহজ হবে, কারণ ইলেকট্রনটিকে যদি আমি সরিয়ে দিই তাহলে সোডিয়াম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করবে। কারণ 1s2 2s2 2p6 নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, 1 ইলেকট্রন, ওকে, মাইনাস 1 মোল অফ ইলেকট্রন। তাহলে কি হবে? এটা থেকে সোডিয়াম প্লাস, ওকে, 1s2 2s2 2p6 ইলেকট্রন বিন্যাস। এবং আমি এদিকে লিখতে পারি 1 মোল অফ ইলেকট্রন, 1 ইলেকট্রন or 1 মোল অফ ইলেকট্রন। ওকে, এবং এই যে সোডিয়ামটা আমি দেখালাম, এই অ্যাটমটাকে ইলেকট্রনটাকে যে বের করে দিলাম একটা পরিমাণ এনার্জি প্রয়োগ করে, ওই এনার্জিকে বলা হয় কি? আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। কন্ডিশন হচ্ছে এই অ্যাটমটা থাকতে হবে কি? গ্যাসিয়াস কন্ডিশন, অর্থাৎ এবং যে একক ধনাত্মক আয়ন হবে সেটিও কি? গ্যাসিয়াস আয়ন। ওকে, তাহলে এবং 1 মোল, আমি যে কথা বলেছিলাম সংজ্ঞার সময়, সেটা কি ছিল যে 1 মোল পরিমাণ গ্যাসিয়াস অ্যাটম থেকে, যে কোনো অ্যাটম, ওকে, 1 মোল পরিমাণ গ্যাসিয়াস আয়ন তৈরি করতে, ওকে, আয়ন তৈরি করতে এবং 1 মোল পরিমাণ ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে। তাহলে এইখানে আমরা এই সোডিয়ামের পর এনার্জি কি করতে হবে? বাইরে থেকে প্রয়োগ করতে হবে। এখানে এনার্জিটা অ্যাপ্লাই অর্থাৎ বাইরে থেকে প্রয়োগ করতে হবে। এই ডেল্টা এইচ, এই এনার্জিটাকে বলো কি? আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। এবং এই সোডিয়ামের ক্ষেত্রে এটা মেজার্ড ভ্যালু, এটা পাওয়া গেছে ডেল্টা এইচ ইকুয়াল টু 496 কিলো জুল পার মোল। ওকে, কিলো জুল পার মোল। তার মানে এই সোডিয়াম গ্যাসিয়াস কন্ডিশন যখন থাকবে, আমি যদি এই 496 কিলো জুল পরিমাণ তাপ প্রয়োগ করি, তাহলে তোমার এই 1 মোল অফ গ্যাসিয়াস 1 মোল অফ ইলেকট্রন অসীম দূরত্বে
চলে যাবে এবং 1 মোল অফ গ্যাসিয়াস সোডিয়াম আয়ন ওকে তৈরি হবে। ওকে, এখন সোডিয়াম এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এই যে ইলেকট্রন, একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটিকে ছেড়ে দেওয়া সোডিয়ামের জন্য খুবই সহজ, অল্প পরিমাণ এনার্জিতেই সে ছেড়ে দিবে এবং সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আমরা সবাই জানি যে বন্ধন থেকে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন সব পরমাণুই অর্জন করতে চায় এবং অর্জন করার জন্য সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনকে ছেড়ে দেয় বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি দুটি ইলেকট্রন প্রয়োজন হলে সে গ্রহণ করে। ওকে, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করলে পরমাণুসমূহ সবচেয়ে সুখী বা সুস্থিতিশীল অবস্থায় থাকে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যদি এখন বলি যে সোডিয়াম এটা একটা প্রধান শক্তি স্তর, একটা দুইটা তিনটা। ওকে, প্রথম শক্তি স্তর থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টি ইলেকট্রন। ওকে, এবং তৃতীয় শক্তি স্তরে থাকে 1টি ইলেকট্রন। তাহলে এই একটি ইলেকট্রনকে কি করতে হবে? আমার অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। অসীম দূরত্বে আমি বলতে এখানে আরো অনেক শক্তি স্তর আছে, তার মধ্যে কোনো ইলেকট্রন নাই সোডিয়ামে। ওকে, এই অসীম এরকম অনেক শক্তি স্তর আছে এবং এইখানে ইলেকট্রনটাকে এইখানে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রনকে আমি এখানে সরিয়ে দিলাম। ওকে, এই 1 মোল ইলেকট্রনকে এখান থেকে এই অসীম দূরত্বে, যেখানে এই পজিটিভ চার্জের সাথে নিউক্লিয়াসের সাথে বিপরীত ধর্মী চার্জ, এই ইলেকট্রনের কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। ওকে, যদি আকর্ষণ বিকর্ষণ না থাকে তাহলে আমরা বলবো অসীম দূরত্ব। তাহলে আমরা এই যে পরিমাণ এনার্জি প্রয়োজন হলো এই একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যাওয়ার জন্য, সেই পরিমাণ এনার্জিকেই বলতে পারবো কি আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। ওকে, এবং এই আয়নীকরণ শক্তি এটা বাইরে থেকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ দিতে হবে। এই এনার্জিটা, আয়নীকরণ শক্তিটা সে শোষণ করতে হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ওকে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম অর্থাৎ গ্রুপ 1। ওকে, গ্রুপ 1 এর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল উপর থেকে যদি আমি নিচের দিকে যাই পর্যায় সারণীতে, তাহলে বাড়বে না কমবে? ওকে, আমরা সবাই জানি যে উপর থেকে নিচের দিকে পর্যায় সারণীতে আমি যদি যাই তাহলে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি এটা কমতে থাকে। এর কারণটা কি? এর কারণটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশনগুলি জানতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশনগুলি আমি একটু বৃত্ত আকারে লিখতেছি। যেমন লিথিয়াম, ওকে, লিথিয়াম 1s2 2s1, ওকে, সোডিয়াম 1s2, ওকে, সেকেন্ড শেলে 8টি, থার্ড শেলে 1টি। পটাশিয়াম ফার্স্ট শেলে 2টি, সেকেন্ড শেলে 8টি, থার্ড শেলে 8টি, ফোর্থ শেলে 1টি। ওকে, তাহলে এখন আমি একটু খেয়াল করি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আমি বলেছি যে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি কমতেছে। এর কারণ কি? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আমার এই যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে আমার অসীম দূরত্বে নিয়ে যাবে। তাহলে এই অসীম দূরত্বে নিতে গেলে আমার কি করবে? এই পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, অপোজিট চার্জ, বিপরীতধর্মী চার্জ, তারা কি করবে? একে অপরকে আকর্ষণ করে। এখন এই আকর্ষণের পরিমাণটা আমার এই লিথিয়ামের ক্ষেত্রে বেশি, সোডিয়ামের ক্ষেত্রে তার চেয়ে একটু কম, পটাশিয়ামের ক্ষেত্রে তার চেয়ে আর একটু কম। এই আকর্ষণ বলটা উপর থেকে নিচের দিকে কমতেছে। কেন কমতেছে? কারণ হলো আমার এই ইলেকট্রন এবং নিউক্লিয়াস এর দূরত্ব, ইলেকট্রন এবং নিউক্লিয়াস এর সাথে যে ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা তোমার বেড়ে যাচ্ছে। তার মানে নিউক্লিয়াসের সাথে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের দূরত্বটা
নিউক্লিয়াসের সাথে সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্বটা আমি যদি বলি উপর থেকে নিচের দিকে বেড়ে যাচ্ছে, কারণ উপর থেকে নিচের দিকে আমার পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক আকার উপর থেকে নিচের দিকে কেন বাড়তেছে? প্রতিবারই একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। তাহলে যত দূরত্ব বাড়বে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যে বল আছে সেই আকর্ষণ বলটিও কি হবে? কমতে থাকবে। যদি আকর্ষণ বল কম হয় এই নিউক্লিয়াসের সাথে এবং বাইরের ইলেকট্রনের সাথে, তাহলে ওই কম পরিমাণ আকর্ষণ বলকে ছিন্ন করতে আমার কম শক্তির প্রয়োজন হবে। সেজন্য আমার লিথিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি লাগবে, তারপরে সোডিয়ামের ক্ষেত্রে আরেকটু কম লাগবে, পটাশিয়ামের ক্ষেত্রে আরেকটু কম লাগবে, পরে যে মৌলগুলি আছে তাদের ক্ষেত্রে আরও একটু কম লাগবে। তার মানে উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি কমতেছে। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছো। আরেকটি বিষয় আছে, আরেকটি বিষয় হলো যে এই নিউক্লিয়াস তার চারদিকে আরো কিছু ইলেকট্রন আছে। ওকে, এই যে ইলেকট্রন দেখো আমার নিউক্লিয়াসের চারদিকে, লিথিয়ামের ক্ষেত্রে মাত্র 2টা ইলেকট্রন, বাট সোডিয়ামের ক্ষেত্রে আমার এই চারদিকে 10টি ইলেকট্রন আছে, এবং এই পটাশিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের চারদিকে 18টি ইলেকট্রন আছে। ক্লিয়ার? এই ইলেকট্রনগুলি আমরা ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন নিজেই নেগেটিভ চার্জ, এবং বাইরের যে একটি ইলেকট্রন অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ সমধর্মী চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এই যে বললাম এটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট। শিল্ড মানে কি? বাধা দেওয়া। আমরা সবাই জানি শিল্ড মানে ঢাল, বাধা দেওয়া। তাহলে এই ইলেকট্রনগুলি যে আছে তারা কি করবে? শিল্ড করবে, HEILD, ওকে, ING, শিল্ডিং ইফেক্ট, বাংলা বলা আচ্ছাদন প্রভাব। ওকে, তাহলে এই শিল্ডিং ইফেক্টটা উপর থেকে আমরা যত নিচের দিকে যাব তত বড় পরমাণুর ক্ষেত্রে, অর্থাৎ বড় পরমাণুর ক্ষেত্রে বাদ থাকবে। তার মানে এই ভিতরের ইলেকট্রনগুলিও বাইরের ইলেকট্রনকে কি করবে? রিপালস করবে বা বিকর্ষণ করবে, অর্থাৎ এই নিউক্লিয়াসের সাথে আকর্ষণটাকে আরো কমিয়ে দিবে। এমনিতে দূরত্ব বেশি কিন্তু এমনিই কম, আরো কি করলো? শিল্ডিং ইফেক্টের জন্য আরো আকর্ষণটাকে কমিয়ে দিল। তাহলে এই বাইরের ইলেকট্রনকে এখন অসীম দূরত্বে নিতে হলে আমার কম শক্তিতেই নেওয়া সম্ভব হবে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে বাইরের ইলেকট্রনের যে আকর্ষণ বল ছিল সেই আকর্ষণ বলকে ছিন্ন করার জন্য আমার কম শক্তিতেই তাকে ছিন্ন করা যাবে। তুলনামূলকভাবে লিথিয়ামে আবার আকর্ষণটা একটু বেশি থাকবে, কারণ তার চারদিকে যে ওই শিল্ডিং ইফেক্ট বললাম, অর্থাৎ ওই শিল্ডিং ইফেক্ট করার মতন ইলেকট্রন খুবই কম, এবং এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ডিসটেন্সটাও খুবই কম। তার মানে সে এই নিউক্লিয়াসটা বাইরের ইলেকট্রনকে শক্তিশালীভাবে আকর্ষণ করতে পারবে। এই আকর্ষণকে ছিন্ন করতে হলে তাহলে আমার তুলনামূলকভাবে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আমি মনে করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যেতে হলে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল কম হবে। ওকে, তার মানে আমি বলবো যে যদি বলি পটাশিয়াম এবং সোডিয়াম এই দুটির মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, অর্থাৎ সোডিয়াম এর আয়নীকরণ শক্তি পটাশিয়ামের সাথে বেশি। কেন বেশি? আমি যে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যা দিয়েই হয়ে যাবে, অর্থাৎ লিথিয়াম এর আয়নীকরণ শক্তি সোডিয়ামের সাথে বেশি। কেন বেশি? যে ব্যাখ্যাটি আমি দিলাম সেই ব্যাখ্যাটি দিলেই হয়ে যাবে। তাহলে আমরা একটু পর্যায় ভিত্তিক আয়নীকরণ শক্তির পরিবর্তনটা দেখি, অর্থাৎ পর্যায় সারণীতে আমরা সবাই জানি যত বাম থেকে ডান দিকে যাব, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আমরা যে লক্ষ্য করি সাধারণত আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পায়। কিছু ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রমগুলি আমি আলোচনা করব। ওকে, এখন বাম থেকে ডান দিকে যদি যাওয়া হয় একই পর্যায়ে তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ হলো যে বাম থেকে ডান দিকে যদি আমরা যাই তাহলে পরমাণু সমূহের আকার হ্রাস পায়।
অর্থাৎ পরমাণু সমূহের আকার হ্রাস পায় মানে তোমার কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে তোমার প্রোটন সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং একই শক্তি স্তরে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, একই সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ক্রমাগতভাবে ইলেকট্রন আসতে থাকে। সেজন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের সাথে বাইরের ইলেকট্রনের সাথে আকর্ষণটা বেশি হয়, অর্থাৎ তাদের সাইজ ছোট হয়ে যাওয়ায় আকর্ষণটাও বেশি হয়। ফলে এই বেশি পরিমাণ আকর্ষণকে ছিন্ন করার জন্য বেশি পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। সেই জন্য বাম থেকে ডান দিকে যাওয়া হলে তাদের আকার যেহেতু ছোট হচ্ছে এবং তাদের আয়নীকরণ শক্তিও বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি যেখানে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এর আয়নীকরণ শক্তি কিলো জুল পার মোলে 520, 900, 801, 1086, 1402 অর্থাৎ ক্রমাগতভাবেই বৃদ্ধি পাচ্ছে। ওকে, এখন এই বৃদ্ধিটি তাহলে আমি কি বললাম যে তোমার সাইজ ছোট হওয়ার জন্য। তাহলে সাইজ ছোট হলে তোমার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কারণটা কি? আমরা যদি একটু সাইজ দেখি, যেমন লিথিয়াম 3 সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। ওকে, বেরিলিয়াম 4, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দুটি ইলেকট্রন আছে। এখানে একই শক্তি স্তর, একটু খেয়াল করো যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর এখানে 1s2 2s1 অর্থাৎ 1 2 সেকেন্ড শেল, সেকেন্ড শেলে একটি ইলেকট্রন, সেকেন্ড শেলে দুইটি ইলেকট্রন। বোরনের ক্ষেত্রে আমরা দেখি যে সেকেন্ড শেলে তিনটি ইলেকট্রন, সেকেন্ড শেলে তিনটি ইলেকট্রন। ওকে, তাহলে এই নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ নিউক্লিয়াস পজিটিভ চার্জ, বাইরে ইলেকট্রন নেগেটিভ চার্জ, সমধর্মী চার্জ একে অপর কি করে আকর্ষণ করে। এই নিউক্লিয়াসের সাথে এই একটি ইলেকট্রনের যে আকর্ষণটি হবে, এই নিউক্লিয়াসের সাথে দুইটি ইলেকট্রন, অর্থাৎ তাদের আকর্ষণটা বেশি হবে। তিনটি তোমার প্রোটন আছে, তিনটি প্রোটনের সাথে একটি ইলেকট্রনের আকর্ষণ, এখানে চারটি প্রোটনের সাথে দুইটি ইলেকট্রনের আকর্ষণটা বেশি হবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয় এবং ইলেকট্রন সংখ্যা বেশি হয়, তাদের মধ্যে আকর্ষণটা বেশি হবে। আকর্ষণ হওয়ার জন্য এই সাইজটা, তাদের রেডিয়াসটা চেপে যাবে বা কমে যাবে। ওকে, এবং বোরনের ক্ষেত্রেও তোমার নিউক্লিয়াসের সাথে বাইরের শেলে তিনটি ইলেকট্রনের সাথে আকর্ষণটা আরও বেশি হবে এবং সাইজ আরও কমে যাবে। তারপরে ক্রমাগতভাবে আমরা যত বাম থেকে ডান দিকে থাকবো, তাদের সাইজটি আরও ছোট হতে থাকবে। ওকে, এখন সাইজ ছোট হলে কেন আমার শক্তি বেশি লাগবে এই বাইরের শেল ইলেকট্রনটাকে অসীম দূরত্বে নিয়ে যেতে? তার মানে এই লিথিয়ামের একটি ইলেকট্রনকে আবার অসীম দূরত্বে নিয়ে যেতে হবে এবং এনার্জি প্রয়োগ করে, তাই না? এখন এই এনার্জি প্রয়োগ করতে হবে কেন? কারণ এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যে আসে, সেই আকর্ষণকে ছিন্ন করে দিতে। ঠিক সেরকমই এই বেরিলিয়ামের ক্ষেত্রেও এনার্জি প্রয়োগ করে এই নিউক্লিয়াস এবং বাইরের দুইটি ইলেকট্রন, তা থেকে একটি ইলেকট্রনকে অর্থাৎ আকর্ষণকে ছিন্ন করে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। সেই জন্য তাকে আরও বেশি পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে, 900 কিলোজুল এনার্জি প্রয়োগ করতে হবে। ওকে, ঠিক আমরা যদি বলি বোরনের ক্ষেত্রে, ওকে, বোরনের ক্ষেত্রে এখানে তোমার তিনটি ইলেকট্রন এবং নিউক্লিয়াস, এর সাথে ডিস্টেন্সটি আরও তোমার কম, অর্থাৎ ডিস্টেন্স কম হয়ে যায়, তার মধ্যে আকর্ষণটি আরও বেশি। তার মানে তাকে এই একটি ইলেকট্রনকে সরিয়ে দিতে চাইলে আমাদের আরও বেশি পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি বোরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের ক্ষেত্রে ছিল 900, বাট বোরনের ক্ষেত্রে 801। এখানে একটু ব্যতিক্রম আছে। ওকে, এই ব্যতিক্রম বিষয়টি আমি একটু পরেই আলোচনায় আসতেছি, কেন ব্যতিক্রম হলো। ওকে, আপাতত এই জেনারেল ট্রেন্ড এটাকেই তোমরা একটু মনে রাখো
অর্থাৎ লেফট টু রাইট আমি যদি যাই তাহলে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ হলো লেফট টু রাইট গেলে আমাদের পরমাণুর নিউক্লিয়াসের সাথে বাইরের ইলেকট্রনের সাথে আকর্ষণটা বৃদ্ধি পায়। এই আকর্ষণকে ছিন্ন করতে হলে বেশি পরিমাণ এনার্জি প্রয়োজন হয়, সেই জন্য তোমার শক্তি বেশি লাগে, অর্থাৎ আয়নীকরণ শক্তি বেশি হয়। এখানে বেরিলিয়াম এবং বোরন, ওকে, এবং এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন, এই দুটার ক্ষেত্রে জেনারেল যে ট্রেন্ড আছে অর্থাৎ আয়নীকরণ শক্তি লেফট টু রাইট বৃদ্ধি পাওয়ার কথা, ওকে, কিন্তু একটু ব্যতিক্রম আছে। আমি দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের 900 এবং বোরনের 801 কিলো জুল পার মোল। এখানে হওয়া উচিত ছিল বেরিলিয়ামের 900, বোরনের হয়তো 1000 বা তার কিছু উপরে, তাহলে তার মধ্যে কিছু সমস্যা আছে, ব্যতিক্রম আছে। ঠিক সেরকমই নাইট্রোজেন এবং অক্সিজেন, তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনে আছে 1402, অন্যদিকে অক্সিজেনের নাইট্রোজেনে যেহেতু 1402, আমি বলেছি লেফট টু রাইট যদি যাই তাহলে আয়নীকরণ শক্তি তো বাড়ার কথা, তাহলে 1402 আছে, এখানে হওয়ার কথা 1500 বা 1600, বাট এখানে হচ্ছে 1314, তার মানে কোনো সমস্যা আছে বা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা কি? এই প্রশ্নগুলি টেকনিক্যাল প্রশ্ন পরীক্ষায় আসে। আমি একটু ডিসকাস করি। বেরিলিয়াম এবং বোরন, ওকে, বেরিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন একটু লিখো। বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার 4, তাহলে 1s2 2s2, ওকে। বোরন 5 অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2px1 বা 2p1, নো প্রবলেম। এখানে আমি আরেকটু অক্সিজেন এবং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটাও লিখে ফেলি। নাইট্রোজেন 7 1s2 2s2 2px 2py 2pz। নাইট্রোজেন যেহেতু 3, হুন্ডের নিয়ম অনুযায়ী 1 1 1, ওকে, হুন্ডের নিয়ম অনুযায়ী তার মানে প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন। অক্সিজেন 8, ওকে, 1s2 2s2 2px 2py 2pz। হুন্ডের নিয়ম অনুযায়ী, ওকে, ইলেকট্রন বিন্যাসের এই তিনটিতে আমি একটি করে ইলেকট্রন দিব, ওকে, একটি করে দিলাম, এবং সবই স্পিন, একই স্পিনে, ওকে, এবং পরের যে ইলেকট্রনটি আসবে সেটা বিপরীত স্পিনে প্রথম দিন, ওকে। তাহলে এই ছিল আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। বেরিলিয়াম, খেয়াল করো একটু যে বেরিলিয়াম এর আয়নীকরণ শক্তি 900, অন্যদিকে বোরনের আয়নীকরণ শক্তি 801, কম কেন? বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি বলতেছি, মানে প্রথম ইলেকট্রনটিকে, একটি ইলেকট্রনকে অর্থাৎ সর্বোচ্চ শক্তি স্তরের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে, ওকে। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে এই যে 2s2 দুটি ইলেকট্রন, ওকে, এই দুটি ইলেকট্রনকে থেকে একটি ইলেকট্রনকে আমার সরিয়ে দিতে হবে, সেই জন্য এত বেশি পরিমাণ এনার্জি প্রয়োজন হবে। কারণ কি? এই দুটি ইলেকট্রন এস অরবিটালে আমরা জানি সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, এবং এই দুটি ইলেকট্রনের মধ্যে স্পিন বিপরীত থাকে এবং পেয়ার থাকে, তারা স্থিতিশীল অবস্থায় আছে। এই 2s2, এটাকে আমি যদি বলি, এটা একটু স্থিতিশীল ইলেকট্রনিক কনফিগারেশন, ওকে। যেমন আমরা যদি হিলিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন এইচ, ওকে, এইচ হিলিয়াম, ওকে, 1s2, তার মানে দুটি ইলেকট্রন একটি স্থিতিশীল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এবং এটি থাকে তোমার কি হবে, একটি ঘড়ির কাঁটার দিকে, অপরটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন আমি যদি এই একটি ইলেকট্রনকে এখান থেকে সরিয়ে নিতে চাই, তাহলে আমাকে এই পেয়ারকে ভেঙে, অর্থাৎ জোড়াকে ভেঙে ইলেকট্রনকে সরিয়ে দিতে হবে, সেই জন্য তার বেশি পরিমাণ এনার্জি 900 প্রয়োগ করতে হবে। অপরদিকে যদি বলি বোরন, অর্থাৎ বোরনে আমার কি আছে 1s2 2s2, এবং এই একই শেলে 2px মানে আরেকটি অরবিটালে, পি অরবিটালে, অর্থাৎ এস এর চাইতে আরেকটু উচ্চ শক্তির অরবিটালে একটি ইলেকট্রন আছে, মাত্র একটি ইলেকট্রন আছে, তার সাথে আর কোনো পেয়ার নাই, জোড়াও নাই, তার একটি আনস্টেবল। অর্থাৎ এই দুটার মধ্যে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বেরিলিয়াম
বেশি স্থিতিশীল, বোরন কম স্থিতিশীল। তার মানে বোরন থেকে একটি ইলেকট্রনকে মানে অসীম দূরত্বে নিয়ে যেতে হলে আমার খুবই কম পরিমাণ এনার্জি প্রয়োজন হবে। অর্থাৎ বেরিলিয়ামের থেকে বেরিলিয়ামের চেয়ে বোরনের একটি ইলেকট্রনকে সরিয়ে নিতে হলে আমার কম পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে, কারণ এই একটি ইলেকট্রন থাকায় বোরন স্থিতিশীল নয়, স্পিন অবস্থা থাকার জন্য স্থিতিশীল। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। অপরদিকে যদি বলি নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে অপরদিকে যদি বলি নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের সেম অ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2p, ওকে 2p এর মধ্যে আমার একটি একটি করে ইলেকট্রন দেওয়া আছে। ওকে, তাহলে এই একটি একটি করে ইলেকট্রন আছে। আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়মের ক্ষেত্রে শিখেছিলাম যে হোমডের নিয়ম অনুযায়ী সমশক্তি অর্থাৎ 2px 2py 2pz যেটা কি সমশক্তির অরবিটাল সমূহে একটি করে ইলেকট্রন প্রত্যেকটিতে যাবে। একটি করে, আমি কিন্তু একটিতে দুটি আরেকটি ফাঁকা রাখিনি, প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন দিয়েছি। এবং আমরা এটাও জানি যে যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে অরবিটাল ইলেকট্রন দিয়ে, তাহলে সেটা স্থিতিশীলতা লাভ করে। তাহলে এই নাইট্রোজেন যেহেতু তিনটি ইলেকট্রন তিনটি উপশক্তি স্তরে আছে, সর্বাধিক পি অরবিটাল 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। এখানে অর্ধপূর্ণ আছে, 3টি ইলেকট্রন আছে, তার মানে স্থিতিশীল। এই স্থিতিশীল অবস্থা থেকে একটি ইলেকট্রনকে আমার সরিয়ে দিতে হলে, অর্থাৎ অসীম দূরত্বে নিয়ে যেতে হলে আমার বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। সেই জন্য অক্সিজেনের সাথে নাইট্রোজেনের তোমার প্রথম আয়নীকরণের শক্তিটা বেশি। অন্যদিকে অক্সিজেনে বেশি হওয়ার কথা ছিল, আমার যে ডেটা আছে নাইট্রোজেনের 1402, অক্সিজেন 1314, কিন্তু উল্টো হওয়ার কথা, অক্সিজেনে বেশি হওয়ার কথা ছিল। নাইট্রোজেনের 14 হলে অক্সিজেনে হওয়া উচিত ছিল 1500 বা 1600। ওকে, তা হয়নি। কারণ কি, এই অক্সিজেনে আমরা যদি একটু দেখি ইলেকট্রনিক বিন্যাসটি, যে একই শক্তি সম্পন্ন পি অরবিটাল, এই পি অরবিটালের মধ্যে 3টি পি অরবিটালে হুন্ডের নিয়ম অনুযায়ী একটি একটি করে ইলেকট্রন দেওয়া হয়েছে, পরে আরেকটি ইলেকট্রন থাকে। তার মানে পিতে আমার কয়টি ইলেকট্রন আছে? 4টি। এই একটি ইলেকট্রনকে এখানে বিপরীত স্পিন দিয়ে দেখানো হয়েছে। তাহলে এই একটি ইলেকট্রন যদি সে ছেড়ে দিতে পারে, তাহলে সে সুস্থিতিশীল ইলেকট্রনিক কাঠামো অর্জন করবে। ওকে, যেমন এই একটি ইলেকট্রন যদি আমি অসীম দূরত্বে নিয়ে যেতে পারি, তাহলে তোমার 2p3 হবে, অর্থাৎ 2px 2py 2pz একটি করে ইলেকট্রন পাবে, যা একটি সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এই সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটি অর্জন করার জন্যই অক্সিজেন একটি ইলেকট্রনকে তোমার কম শক্তিতেই, নাইট্রোজেনের সাথে আরো একটি কম শক্তিতেই, অর্থাৎ একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে দিতে পারবে। তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে এই 3টি ইলেকট্রন যে তোমার একটা স্থিতিশীল অবস্থায় ছিল, সেটা ভেঙে একটি স্থিতিশীল অবস্থা ভেঙে একটি ইলেকট্রনকে সরাতে হলে বেশি পরিমাণ এনার্জি 1402 কিলোজুল পার মোল এনার্জি প্রয়োগ করতে হবে। অন্যদিকে এর চেয়ে আরো কম শক্তি লাগবে কার ক্ষেত্রে? অক্সিজেনের ক্ষেত্রে একটি ইলেকট্রনকে সরিয়ে দিতে হবে, কারণ একই শক্তি স্তরে একটি ইলেকট্রনকে সরিয়ে দিলে সে 3টি ইলেকট্রন থেকে গেল, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ওকে।